সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি সেকেন্ড লেকচার নিয়ে। তোমরা জানো এইচএসসি প্রথম পত্রের যে রসায়ন প্রথম পত্র আছে, সেখানে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে দ্বিতীয় লেকচারে কালকে প্রথম লেকচারের পরে আমরা আজকে দ্বিতীয় লেকচার চলে আসছি। আলোচ্য বিষয়গুলো দেখো। আমরা আজকে আলোচ্য বিষয় দিয়ে শুরু করব হচ্ছে অণু, পরমাণু, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আপেক্ষিক পারমাণবিক ভর, এএমইউ এককে মান কীভাবে নির্ণয় করতে হয়, আইসোটোপের আপেক্ষিক প্রাচুর্যতা কীভাবে নির্ণয় করতে হয়, এবং আমরা কালকে বলছিলাম যে কনভারসেশন নামে কিছু পার্ট আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি। আজকের হচ্ছে প্রথমে আমরা কালকে জানছিলাম যে আসলে পরমাণুর ইতিহাস জানছিলাম, অর্থাৎ পরমাণু কোথা থেকে আসলো এবং পরমাণু ডাল্টনের মতবাদ থেকে আমরা একটা পরমাণু শিকার যে উপনীত হয়েছিলাম, সেখান থেকে সীমাবদ্ধ থেকে বেশ কিছু সংখ্যক আমরা মৌলিক কণিকা আসছিলাম। মৌলিক কণিকা থেকে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আলোচনা করেছি এবং দেখা যাচ্ছে যে আমরা অস্থায়ী কণিকা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কালকে ধারাবাহিকতা রক্ষা করব এবং আমরা যে বিষয়গুলো আমাদের সামনে এখন জানা দরকার, সেই বিষয়গুলো দিয়ে আমরা আজকে শুরু করব। তো দেখো, আমরা এখানে ব্ল্যাকবোর্ডে আমরা লিখেছি অণু। তো কালকে আমরা পরমাণু সম্পর্কে বলছি, কিন্তু পরমাণুর সংজ্ঞাটা আমরা ব্রিফলি দিতে পারি নাই। তো আজকে আমরা পরমাণুর সংজ্ঞা দেখব যে আসলে ওখান থেকে কীভাবে আসে। তো দেখো, অণুতে আমরা যখন বলবো, অণুর ক্ষেত্রে আমরা দেখি যে মৌলের ও যৌগের স্বাধীন অস্তিত্বের ক্ষুদ্রতম অংশ হলো অণু, যাকে বিভক্ত করলে পরমাণু পাওয়া যায়। এখন এক্সাম্পল হিসেবে আমরা লিখছি হাইড্রোজেন, অক্সিজেন। শুধুমাত্র যে এটাই হবে এমনটা না, এক্সেট্রা, অর্থাৎ আরও কিছু হতে পারে। এখন কথা হচ্ছে যে যখন অণুগুলো কাজে লাগবে, কখন কাজে লাগে? তাহলে আমরা বললাম যে মৌলের ও যৌগের স্বাধীন অস্তিত্বের ক্ষুদ্রতম অংশ হলো অণু, যাকে বিভক্ত করলে পরমাণু পাওয়া যায়। অপরদিকে যদি আমরা পরমাণুর সংজ্ঞা দিতে চাই, তাহলে দেখো যে পরমাণুর ক্ষেত্রে আমরা বলবো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, সাধারণত যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু ক্ষুদ্রতম একক রূপে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে পরমাণু বলে। এখন কথা হচ্ছে, এখানে এক্সাম্পল হিসেবে আমরা দিচ্ছি হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এক্সেট্রা, অর্থাৎ আরও অনেক কিছু হতে পারে। তোমরা দেখে থাকবে যে অনেকের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়, আসলে অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে না পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে অণু এবং পরমাণুর মধ্যে তফাৎ কোনটা, বা অণু এবং পরমাণুর মধ্যে কিভাবে আমরা তফাৎটা দেখাতে পারি বা ডিফাইন করতে পারি? তাহলে আমরা কিন্তু বেশ কিছু রিয়াকশন যখন আমরা দেখি, দেখো আমরা এখন লক্ষ্য করি যে আসলে অণু এবং পরমাণুর মধ্যে কিভাবে পার্থক্য করে রিয়াকশনগুলো সংগঠিত হয়। তো এটা আমরা মিশাই দিলাম। দেখো, আমরা বলতেছিলাম কিন্তু হাইড্রোজেন একটা অণু। তাহলে এই হাইড্রোজেন যদি একটা অণু হয় এবং তার পরমাণু বলি আমরা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন অণু কখন হয়? যখন এখানে আমরা দুই দেখতে পাচ্ছি, অর্থাৎ মৌলিক পরমাণুগুলো দ্বিপরমাণু স্টেটে থাকে। তাহলে হাইড্রোজেন একটা অণু, আর এটা হচ্ছে পরমাণু। এখন কথা হচ্ছে বিক্রিয়া কার অংশগ্রহণ করে? আমরা তো দেখি অনেক সময় হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু তোমার পানি তৈরি করে, H2O, দুই অণু পানি, তাহলে দুই অক্সিজেন দুইটা। তাহলে এইভাবে বিক্রিয়াগুলো সংগঠিত। আসলে কীভাবে সংগঠিত হচ্ছে এগুলো বিক্রিয়া? তাহলে দেখো, এদের মধ্যে ইন্টারনাল কিছু এনার্জি থাকে। ইন্টারনাল এনার্জির কারণে এই অণুগুলো ভেঙে যাওয়ার পরে একটা নির্দিষ্ট শক্তি শোষণ করার পরে, বিক্রিয়া করার পরে আবার অণু একটা পানির একটা মলিকুলে তৈরি করে আসে। তাহলে দেখো, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যখন পানি তৈরি হচ্ছে, তাহলে পানি একটা কি অণু? তাহলে অণু। এখন কথা হচ্ছে আমরা পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করি, এটা বলছি। তাহলে দেখো, এই হাইড্রোজেনের মধ্যে এমন কোনো ইন্টারনাল রিয়াকশন ঘটবে যেখানে হাইড্রোজেন পরমাণু সৃষ্টি হয়ে যাবে এবং অক্সিজেনের মধ্যে পরমাণু সৃষ্টি হয়ে যাবে। দ্যাট মিনস এই দুটো যখন স্টেট চেঞ্জ করবে এবং এই বিক্রিয়ার উপযোগী হয়ে যাবে, তখন এই পানি মলিকুল তৈরি করবে। অর্থাৎ অণু এবং পরমাণুর মধ্যে কোনো জটলা রাখা যাবে না। অর্থাৎ অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, এবং কেমনে রিয়াকশনে পরমাণু কীভাবে অংশগ্রহণ করে, তাহলে এটা আমরা সহজভাবে বুঝতে পারি যে আসলে পরমাণু শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, অণুর কোনো অস্তিত্ব নাই। তাহলে এখন দেখো, আমরা অণু এবং পরমাণু সম্পর্কে ধারণার পরে, তাহলে আমরা অণু এবং পরমাণু কিছুটা ডিফাইন করলাম। এখন আমরা আসবো পারমাণবিক সংখ্যা। তোমরা হয়তো বা জেনে থাকবা, ক্লাস 9 এবং 10-এর যে বইটা আছে, সেখানে তোমাদের এই পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, অন্যান্য বিষয়গুলো সিম্পল ধারণা দেওয়া হয়ে থাকে। কিন্তু তারপরে যেহেতু তোমরা এই অধ্যায়ে আসো, তাহলে আমরা এই অধ্যায় থেকে কিছুটা তোমাদের ধারণা দিতে পারি বা সারসংক্ষেপ করতে পারি, তাহলে তোমাদের জন্য মনে করছি যে ভালো হবে। এখন দেখো, পারমাণবিক সংখ্যাটা আমরা আলোচনা করব। পারমাণবিক সংখ্যা,
তো পারমাণবিক সংখ্যাটা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের অন্তর্গত প্রোটনের সংখ্যাকে সেটার পারমাণবিক সংখ্যা আমরা বলি। তাহলে প্রোটনটা আবার কি? দেখো আমরা পারমাণবিক সংখ্যা যদি আমরা বলি, যেমন আমরা এই পারমাণবিক সংখ্যা কাকে বললাম, যে কোনো মৌলের অন্তর্গত প্রোটনের সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি। যেমন আমরা যদি ধরে নিই এই পারমাণবিক সংখ্যা যে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা প্রকাশ করা হয়, তা জেড দ্বারা যদি প্রকাশ করা হয়ে থাকে তাহলে পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু জেড। তাহলে আমরা যদি বলি জেড ইকুয়াল টু 11, জেড ইকুয়াল টু 12, জেড ইকুয়াল টু আদার্স, মানে যত কিছু হতে পারে না কেন, এটা হচ্ছে নির্দেশ করতেছে যে এই 11 মানে সোডিয়াম, 12 মানে ম্যাগনেসিয়াম, আরও যদি আদার্স পরমাণু থাকে তোমরা সেটাকে ডিফাইন করতে পারো। অর্থাৎ জেডটাই হচ্ছে কোনো মৌলের পরিচিতি, অর্থাৎ এইটা পরিচিতির জন্য ব্যবহার করা হয়। তাহলে কোনো মৌলের অন্তর্গত যে প্রোটনের সংখ্যা থাকবে সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। আরেকটা দিক থেকে আমরা এটা ব্যাখ্যা করতে পারি, সেটা দেখো যে আমরা বলি যে আসলে প্রোটন সংখ্যার কোনো বিক্রিয়া যখন অংশগ্রহণ করে আসলে প্রোটন সংখ্যা চেঞ্জ ঘটে না অন্য কিছু চেঞ্জ ঘটে। তো তোমরা দেখে থাকবা যে আসলে আমরা এটা ভুল করবো না কোনো সময়। দেখো আমরা যখন জেড বলি, জেডটা তার আইডেন্টিটি বোঝায়, আইডেন্টিটি অর্থাৎ পরিচয়। তোমার যদি পরিচয়ের কথা বলা হয় যে আসলে তোমার পরিচয়টা কি, তুমি কি অন্য কিছু বলতে পারবা? তোমার নাম বলবা এবং তোমার পিতার নাম বলবা, মাতার নাম বলবা। তাহলে দেখো এই যৌগটার এই মৌলটার ক্ষেত্রে কিন্তু একটা আইডেন্টিটি আছে, অর্থাৎ 11 দ্বারা বোঝাচ্ছে সোডিয়াম মৌলটাকে। অর্থাৎ এই সোডিয়াম বেঁধে রেখে কি আমি অন্য কিছু বলতে পারবো? একে ম্যাগনেসিয়াম বলতে পারবো? অবশ্যই ম্যাগনেসিয়াম বলতে পারবো না। তাহলে আমাদের দরকার কি? দেখো একটা আইডেন্টিটি দরকার। এই আইডেন্টিটির জন্য এই প্রোটন সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে কারা অংশগ্রহণ করে? প্রোটন না অন্য কিছু? তাহলে তোমরা জানো যে আমরা ইলেকট্রন নিয়ে আলোচনা করছিলাম। ইলেকট্রন কি করে? ইলেকট্রন হচ্ছে একটা পরমাণুর যে শেল আছে, অর্থাৎ একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার কক্ষপথে বাহিরের যে কক্ষপথগুলো থাকে এই কক্ষপথগুলোতে আবর্তন করে। তাহলে যদি আবর্তন করে থাকে তাহলে দেখো এই প্রোটন সংখ্যা, অর্থাৎ আমরা জানি এখানে যদি 11টা হয় তাহলে 11টা ইলেকট্রন আছে, 11টা চারদিকে মোশনে ঘুরতেছে 11টা ইলেকট্রন। তাহলে এই যে নিউট্রাল ফোর্সে আছে তখন কিন্তু সোডিয়াম পরমাণু। কিন্তু যখন আমরা এটাকে বিক্রিয়ায় অংশগ্রহণ করাবো তখন কি হবে? প্রোটন সংখ্যার কিন্তু কোনো রকম চেঞ্জ ঘটবে না, কারণ সোডিয়াম তো সোডিয়ামেই থাকবে। তখন কি সোডিয়াম বেঁধে রেখে কি ম্যাগনেসিয়াম হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই ম্যাগনেসিয়াম হওয়ার সম্ভাবনা নেই। তাহলে দেখো এই 11 সোডিয়ামেই থাকবে, শুধুমাত্র যে বহির্গত ইলেকট্রনটা আছে ইলেকট্রনের চেঞ্জ ঘটবে, অর্থাৎ ইলেকট্রনের তারতম্য ঘটবে, কখনো সোডিয়াম প্লাস হবে, কখনো সোডিয়াম 2+। সেটা হচ্ছে প্রপার্টি চেঞ্জ হবে, অর্থাৎ কোন বিক্রিয়ায় কী পরিবেশ লাগতেছে একটা মৌলের জন্য বা অ্যাটমের জন্য সেটা সেই নির্ধারণ করবে। অর্থাৎ প্রোটন সংখ্যা শুধুমাত্র আইডেন্টিফাই করবে যে আসলে ওই মৌলটাকে ঠিক রাখবে, অর্থাৎ আইডেন্টিটি বা পরিচয়টা ঠিক রাখবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে এই প্রোটন সংখ্যার কখনো চেঞ্জ হয় না, শুধুমাত্র বহিরাগত যে ইলেকট্রনগুলো থাকে ঘোরাঘুরি করে ওই প্রোটন সংখ্যাকে কেন্দ্র করে সেটা মাত্র এই বিক্রিয়া অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার পরিবেশকে এনভায়রনমেন্টাল যে একটা পরিবেশ সেটা সৃষ্টি করে দেয়, অর্থাৎ বিক্রিয়া থেকে আমরা কীভাবে উপকৃত হই। তাহলে এখন দেখো শুধুমাত্র তাহলে আমরা পারমাণবিক সংখ্যা সার সংখ্যা এইভাবে করতে পারি। কোনো মৌলের অন্তর্গত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলবো, দেন তারপরে কি বলবো যে আসলে প্রোটন সংখ্যাটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড ইকুয়াল টু তুমি পরমাণুর সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা 11, 12, 1, 2 যা ইচ্ছা তোমার বসাতে পারো এবং সেখান থেকে তুমি আইডেন্টিটি দিতে পারো আসলে ওই মৌলটাকে তুমি কী বলতে চাচ্ছ। তারপরে আমরা বললাম যে প্রোটন সংখ্যার কখনোই চেঞ্জ হয় না, শুধুমাত্র চেঞ্জ হয় ইলেকট্রন, অর্থাৎ বাহির দিকে যে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে এটাই হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করে, এটার উপর প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো আমরা পারমাণবিক সংখ্যা কিন্তু শেষ করতে পারলাম। এখন দেখো পারমাণবিক ভর সংখ্যা আমরা আলোচনা করব। পারমাণবিক ভর সংখ্যা। তাহলে দেখো পারমাণবিক ভর সংখ্যাটা কি? পারমাণবিক ভর সংখ্যাটা হচ্ছে এরকম, তোমরা কিছুক্ষণ আগে জানলা যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। পারমাণবিক সংখ্যা যদি জেনে থাকো তাহলে আমরা যদি ধরি যে জেড ইকুয়াল টু 11 বা তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারো, আমি ধরে নিলাম 11 আছে, জেড ইকুয়াল টু 11। তাহলে এই 11টা কী বলে? এটা হচ্ছে সোডিয়াম পরমাণু। তাহলে সোডিয়াম, আবার যদি আমি ধরি যে এখানে আছে হচ্ছে কার্বন, কার্বন হচ্ছে তোমার 6 নম্বর, এখানে যদি আমি দিয়ে দিই 12, তাহলে এইটা একটা মৌল। তাহলে কার্বন 6, 12 কেন? কার্বন হচ্ছে 6 এবং 12 হচ্ছে তার ভর সংখ্যা। এখন কথা হচ্ছে ভর সংখ্যাটা কি আসলে? ভর সংখ্যাটা হচ্ছে দেখো যে ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, এ দ্বারা প্রকাশ করব। তো এ দ্বারা যদি প্রকাশ করি তাহলে এই জায়গাটা বোঝার আগে আমরা একটু সাধারণ সংক্ষেপে আরেকটু আলোচনা নিয়ে আসি। সেটা দেখো এইদিকে তোমরা দেখতে পারছো আমি একটা কিন্তু জিনিস এখানে লিখে রাখছি। সেটার ক্ষেত্রে দেখো যে এক্স ইকুয়াল টু দিয়ে দিছি যে এখানে এম প্লাস মাইনাস এ জেড এন। এই এম প্লাস মাইনাস দ্বারা বোঝানো হয়, অর্থাৎ এ দ্বারা বোঝানো হয় ভর সংখ্যা। এটা অবশ্যই তোমরা জানো, তারপর আমি একটু সংক্ষেপে বলতেছি। এটা হচ্ছে ভর সংখ্যা। তারপরে এম প্লাস মাইনাস হচ্ছে চার্জ,
অ্যান্ড দেন এন হচ্ছে অনুস্থিত পরমাণুর সংখ্যা, অনুস্থিত পরমাণুর সংখ্যা। এটা যদি অনুস্থিত পরমাণুর সংখ্যা হয়ে থাকে তাহলে এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। কিছুক্ষণ আগে আমরা এটা আলোচনা করেছি। দেখো তাহলে আমরা এই সংখ্যা থেকে কি দেখতে পারলাম, একটা হচ্ছে ভর সংখ্যা থাকবে, এটা হচ্ছে মৌল, অর্থাৎ তুমি কোন মৌলটাকে কনসিডার করতেছো সেই হিসাবে তোমাকে কি করতে হবে, কাউন্ট করতে হবে আসলে তুমি কোনটাকে দেখতে চাচ্ছ। তাহলে দেখো এক্স ইকুয়ালটা আমি লিখছি একদিকে বাম দিকে, তাহলে দেখো আমি যদি এখানে দাঁড়ায় থাকি তাহলে এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। তাহলে এই ডান দিকের যে অংশটা আছে সেটাতে হচ্ছে চার্জ অবস্থান করে, আর একটা হচ্ছে অনুস্থিত পরমাণুর সংখ্যা। তোমরা অনেক সময় লেখো যে হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো কিন্তু এই যে পরমাণুর অনুস্থিত পরমাণুর সংখ্যা, অর্থাৎ কয়টা আছে, একটা না দুইটা না তিনটা, এই হিসেবে কিন্তু আমরা এখানে লিখে দিই। তারপরে দেখো এখানে হচ্ছে জেড পারমাণবিক সংখ্যা, যেটা আমরা ব্যাখ্যা করছি কত সংখ্যা, যেমন 11 যদি এখানে বসে তাহলে এটা আইডেন্টিটি পরিচয় বহন করবে সোডিয়ামের বা অন্য কিছুর, সোডিয়ামের শুধুমাত্র সোডিয়ামের আইডেন্টিটি বহন করবে। আবার এটা কি এর ভর সংখ্যা নির্দেশ করে, আসলে সোডিয়ামের ভরটা কত, অর্থাৎ যখনই আমি জেডটা বসাবো তখন কিন্তু এগুলো আইডেন্টিফাই হওয়া শুরু করবে, একটার পর আরেকটা আইডেন্টিফাই হয়ে যাবে। তাহলে দেখো এ দ্বারা যখন আমরা প্রকাশ করছি তাহলে তোমরা এই সংখ্যা থেকে বুঝে নাও যে এখান থেকে এ হচ্ছে ভর সংখ্যা নির্দেশ করে, এটা হচ্ছে জেড পারমাণবিক সংখ্যা, এম প্লাস মাইনাস হচ্ছে চার্জ সংখ্যা এবং এন হচ্ছে অনুস্থিত পরমাণুর সংখ্যা। তাহলে আমরা এখন চাচ্ছি হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। এখানে আমার জেড কেন দরকার, জেড হচ্ছে দেখো জেডটা হচ্ছে আইডেন্টিটি পরিচয় বহন করে, তারপরে না আমরা কারো কিছু ভর নির্ণয় করতে পারবো, কারণ যদি আমি তার আইডেন্টিটি না জানি তাহলে তার আমরা কীভাবে ভর নিব। তাহলে দেখো এ দ্বারা প্রকাশ করার ক্ষেত্রে তোমার দুইটা অপশন আছে। তাহলে দেখো এ হচ্ছে সমান হবে কখন, যখন প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা সমান হবে, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা সমান হবে তখন আমরা তাকে বলবো ভর সংখ্যা। এখন এই নিউট্রনটাকে যেহেতু আমরা প্রোটন বলছি তার পারমাণবিক সংখ্যাটা, তাহলে আমরা জেড এবং পি দুটাই পরিচিত হয়ে গেলাম, কিন্তু জাস্ট আমি পরিচিত হয়নি নিউট্রনটাকে, জাস্ট এটা তোমরা যদি জেনেও থাকো তারপর আমি একটু বলার চেষ্টা করতেছি। দেখো আমরা নিউটন কখন বলবো, যদি এইটার যদি আমি নিউটন বলি যে এইটার ইকুয়াল টু হোয়াট, নিউটন বের করো, তাহলে তুমি কীভাবে বের করবো নিউটন, এটার নিউটন বের করার পদ্ধতি হচ্ছে পি মাইনাস এ মাইনাস পি, অর্থাৎ আমরা এটা করবো কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিব। তাহলে দেখো আমরা নিউটন বের করব কখন, এ মাইনাস পি, অর্থাৎ এটা হচ্ছে তোমার 12, পিটা হচ্ছে 6 প্রোটন সংখ্যা, তাহলে মূলত নিউটন পাইলা কত, 6। তাহলে দেখো আমরা ভর সংখ্যার সংজ্ঞায় বলছি যে কোনো মৌলের অন্তর্গত প্রোটন এবং নিউটনের যে সমষ্টি আছে বা মোট যোগফল আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা অবশ্যই বলবো যে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা আমরা নির্ণয় করতে পারলাম, ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন প্লাস নিউটন। তাহলে এইটা হচ্ছে ভর সংখ্যা, তোমরা জেনে রাখো, তাহলে এটা তোমাদের কাজে লাগবে। এটা এখন বিষয় দিই। তারপরে দেখো আমরা পারমাণবিক ভর সংখ্যার পরে আমরা আইসোটোপে আসব। আইসোটোপ, আইসোটোপ, তাহলে দেখো আইসোটোপ কিন্তু একটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা জানার বিষয় আছে এখানে। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের ক্ষেত্রে এই আইসোটোপের ক্ষেত্রে অনেক বিষয় জানার মতো আছে। তো তোমরা যদি এটা একটু ভালোভাবে শোনো তাহলে তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমাদের জন্য হেল্পফুল হবে। তাহলে দেখো আইসোটোপ শুধুমাত্র আইসোটোপের মধ্যে এতটুকু না, এর মধ্যে অনেক তথ্য জড়িত আছে, সেটা আমি দেখাচ্ছি এখন তোমাদের। দেখো আইসোটোপটা কি, শুধুমাত্র আমরা জানি যে আইসোটোপ হচ্ছে এমন একটা প্রপার্টি, সেটা হচ্ছে কি যার প্রোটন সংখ্যা সমান থাকবে এবং যার ভর সংখ্যা ভিন্ন হবে, সেটাকে বলবো আমরা আইসোটোপ। তাহলে যার প্রোটন সংখ্যা সমান, যার প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে দেখো আমরা বললাম যার প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে, এটাকে বলবো আমরা আইসোটোপ। তাহলে আইসোটোপ আমরা এতটুকু জেনে রাখলাম। এমন কথা হচ্ছে প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এরকম কোনো মৌল আছে কি না, তাহলে আমরা একটু দেখি। দেখো সাধারণভাবে যেটা এক্সাম্পল সবার জন্য দেওয়া হয়, যেটা সবার জন্য ইফেক্টিভ এবং মনে রাখতে পারে, সেটার ক্ষেত্রে তোমরা জানো যে হাইড্রোজেন দেওয়া হয়, যেমন হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 তাহলে হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 এখন কথা হচ্ছে আমরা কিন্তু জেনে আসলাম যে আসলে কোনটা প্রপার্টি কি। তাহলে আমরা জানি যে এটা হচ্ছে তার জেড, এটা হচ্ছে প্রপার্টি। এটা কি বলতেছে, যে এটা বলতেছে যে তোমার পরমাণুটি কি হবে, আইডেন্টিটির কি হবে। তাহলে এটা তো সবসময় সমান থাকবে জেড, তাহলে আমরা বললাম আইসোটোপের প্রোটন সংখ্যা সমান, তাহলে এটা মিলে গেছে, তাহলে এটা অবশ্যই জেডটা সমান রাখতে হবে। এখন দেখো আমরা বলছি কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা আমরা জানি যে এটা হচ্ছে ভর সংখ্যা, তাহলে এটা সবসময় ভিন্ন হবে। তাহলে দেখো এখানে এ আছে, তাহলে একবার আছে 1 2 3, কিন্তু এটা যখন আমরা বলি এটাকে বলে প্রোটিয়াম, ডিউটেরিয়াম,
ডিউটেরিয়াম অ্যান্ড এটাকে বলে ট্রিটিয়াম। তাহলে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তাহলে প্রত্যেক ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা সমান, কিন্তু যদি আমরা বলি তার ভর সংখ্যা 1 2 3, এই যে ভর সংখ্যা পার্থক্য হওয়ার কারণে আমরা তাকে বলি আইসোটোপ। এখন আইসোটোপের কিছু বিশেষ ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো কি সেটা আমরা, এটা তো সবাই জানে, প্রায় মোটামুটি সবাই জানে, কিন্তু আমরা আইসোটোপের যে বিশেষ ক্রাইটেরিয়া আছে সেটা আলোচনা করার চেষ্টা করতেছি। দেখো, তাহলে আইসোটোপ আমরা সম্পর্কে যতটুকু জানলাম, আমরা জানি যে আইসোটোপ কাদের হয়। আইসোটোপ শুধুমাত্র মৌলের হয়, অর্থাৎ একটা মৌল যদি হয় তাহলে আইসোটোপ কি ভিন্ন ভিন্ন মৌলের হতে পারে? আইসোটোপ ভিন্ন ভিন্ন মৌলের হতে পারে, কিন্তু যখন আমরা কম্পেয়ারিং করব তখন শুধুমাত্র একটা মৌলের আইসোটোপ হবে। যে কয়টা আইসোটোপ হবে, অর্থাৎ 1টা 2টা 3টা, সেটা কিন্তু একটা মৌলেরই হয়ে থাকে। এখন এই আইসোটোপগুলো কীভাবে চিহ্নিত করা যায়? এতগুলো আইসোটোপ, অনেকগুলো আইসোটোপ আছে, এই আইসোটোপগুলো কি আলাদা কোনো সারণী আছে? অবশ্যই সারণী নেই, অর্থাৎ পর্যায় সারণীতে একটা মৌলের যেখানে অবস্থান সেখানে তার আইসোটোপ নিহিত আছে, অর্থাৎ ওই পর্যায়ের যেখানে বা যে গ্রুপের যেখানে যে মৌলটা আছে ওই মৌলটাকে কেন্দ্র করে আমরা বলতে পারবো আসলে ওই মৌলটার কয়টা আইসোটোপ আছে। এটার জন্য আমাদের আলাদাভাবে অধ্যয়ন করতে হবে। কিন্তু তোমরা জেনে রাখবে এতটুকু শুধু, যে আসলে আমরা আইসোটোপ কোথায় থাকবে, আইসোটোপ কোথায় অবস্থান বা কোথা থেকে আমরা নিয়ে আসবো, তখন মনে রাখবা যে আইসোটোপটা হচ্ছে এমন একটা প্রপার্টি, সেটা হচ্ছে পর্যায় সারণীতে যে মৌল যেখানে অবস্থান আছে সেইখানেই সেটা নিহিত আছে। ওইখান থেকে আমরা প্রপার্টিগুলো খুঁজলে সে আইসোটোপের অবস্থানটা নিশ্চিতভাবে বলতে পারবো। এখন দেখো, আইসোটোপের ক্ষেত্রে আমরা যে প্রপার্টিগুলো দিতে যাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর। দেখো, আইসোটোপগুলো কি? আইসোটোপগুলোর মধ্যে থাকে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে তোমরা প্রপার্টি একটা কি, ভর সংখ্যা ভিন্ন পাইছো, ভর সংখ্যা ভিন্ন। তাহলে এখন বলো তো, যে এই যে ভর সংখ্যা ভিন্ন আছে, তোমরা আগে বলছো প্রোটন সংখ্যা সমান, দ্বিতীয়ত ভর সংখ্যা ভিন্ন। তাহলে ভর সংখ্যা ভিন্ন বলতে তোমরা জানো যে একজন মানুষের যদি বৈশিষ্ট্য থাকে এরকম যে একটা জিনিস লেকিংস আছে, তাহলে তোমরা কি বলবা? অবশ্যই তার অন্য বিষয়গুলোর ক্ষেত্রে ওইটা হ্যাম্পার করবে, তাই না? তাহলে আইসোটোপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভর সংখ্যা ভিন্ন, কিন্তু আসলে কিন্তু এরকম ইফেক্ট সে ফেলতে পারে না। ভর সংখ্যা এই কারণে আমরা জানি প্রোটন সংখ্যা সমান, তার আইডেন্টিটি বা পরিচয়টা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হলেও তার যে রাসায়নিক যে পরিবর্তনটা হয় সেটাও কিন্তু বেশি পরিবর্তন আসে না, অথবা ভৌত যে পরিবর্তনগুলো ঘটে সেটাতেও কিন্তু পরিবর্তন আসে না। যদি এর মধ্যে আমরা বলি যে পরিমাণগত কিছু পার্থক্য থাকতে পারে, অল্প কিছু পরিমাণগত পার্থক্য থাকতে পারে, যেটা এর ওপর কোনো ইফেক্ট ফেলতে পারে না। অর্থাৎ আমরা এটা জানলাম যে আইসোটোপ যখন আমরা কল্পনা করব তার ভর সংখ্যা ভিন্ন হয়, এটা হচ্ছে প্রপার্টি ঠিক, এবং এখান থেকে যে রাসায়নিক পরিবর্তনটা ঘটার সম্ভাবনা আছে সেটা কিন্তু ঘটে না, ভৌত পরিবর্তনটাও ঘটে না, শুধুমাত্র পরিমাণগত কিছুটা পরিবর্তন ঘটতে পারে। আচ্ছা দেখো, আমরা দেখছিলাম যে ভর সংখ্যা ভিন্নের কারণে যে প্রপার্টিটা চেঞ্জ হয় সেটা আমরা এখন দেখে ফেলছি, তো এখন আমরা এটা মুছাই দেব। তো দেখো, ভর সংখ্যা ভিন্ন। এখন দেখো 2 নম্বর যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে যে ভারী আইসোটোপগুলোর কথা বলতেছি আমরা। এই আইসোটোপগুলো কি হয়, ভারী যখন থাকে তখন এটার ক্ষেত্রে হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে ক্রম পরিবর্তন ঘটে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে উপেক্ষণীয় করা যায়। অর্থাৎ যে সামান্য পরিমাণ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, অর্থাৎ আমরা যদি বলি যে একটা হালকা মৌলের আইসোটোপ আছে আর একটা ভারী মৌলের আইসোটোপ, যেমন ইউরেনিয়ামের কথা ধরি আমরা, ইউরেনিয়াম কি ভারী না? অবশ্যই ভারী একটা মৌল, এবং এর পারমাণবিক সংখ্যা 92। তাহলে অন্যদিকে যদি আমরা হাইড্রোজেন ধরি, হাইড্রোজেন কি হালকা, কারণ 1, তাহলে হালকা এবং ভারী আমরা এইভাবে আমরা বুঝতে পারি। তাহলে হালকার ক্ষেত্রে তো আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমের কোনো পরিবর্তনই ঘটবে না, কিন্তু আমাদের যে সেন্সটা কাজ করে সেটা হচ্ছে কি, যে যদি হালকা আইসোটোপ হয় আর যদি ভারী আইসোটোপ হয় তাহলে তাদের ক্ষেত্রে তো প্রপার্টি চেঞ্জ হওয়ার কথা। অবশ্যই প্রপার্টি চেঞ্জ হয়, তাহলে কি প্রপার্টি কতটুকু চেঞ্জ হবে সেটা আমরা বলতে পারি এইভাবে, যে ভারী আইসোটোপের ক্ষেত্রে যদি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্রম পরিবর্তন ঘটে যতটুকু ঘটবে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে উপেক্ষণীয় করা যায়, অর্থাৎ এটা কোনো আমরা মেজারমেন্ট করব না। তারপরে এটা হচ্ছে আমরা ভারী আইসোটোপের ক্ষেত্রে বললাম, ভারী আইসোটোপ এবং এই দুটো, এটার কি বললাম, একটা হচ্ছে বয়লিং পয়েন্ট আর একটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। অর্থাৎ বয়লিং পয়েন্টটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক এবং মেল্টিং পয়েন্টটা হচ্ছে তার গলনাঙ্ক। এই দুইটা ক্রম পরিবর্তন যে ঘটে না, অর্থাৎ যে যতটুকু যদি এতটুকু সামান্য পরিমাণ অর্থাৎ 0.00 সামথিং যদি ঘটে থাকে সেটা আমরা কি বলি, যে এই পরিবর্তনটা কি করতে পারে না, একটা যখন আমরা কনসিডার করতেছি কোনো কাজের জন্য ওই আইসোটোপটাকে, সেটা কোনো ইফেক্ট করতে পারে না। তাহলে এটা আমরা 2 নম্বর বৈশিষ্ট্য করলাম। তারপরে দেখো 3 নম্বর, আমরা বলছিলাম যে একটা আইসোটোপের অবস্থান কোথায় চিহ্নিত করবো আমরা। আইসোটোপের অবস্থান কোথায় চিহ্নিত হবে সেটা আমরা বলছি যে পর্যায় সারণীতে যখন একটা মৌল অবস্থান করে, আমরা যে বলছি যে পারমাণবিক সংখ্যা কি, প্রোটন সংখ্যা আমরা যদি বলি এটা হচ্ছে একটা তোমার হচ্ছে পর্যায় সারণী। এখানে তো পর্যায় সারণী কিছু মৌল থাকে, পর্যায় সারণীর এখানে কিছু মৌল থাকে, এখানে তো আরও মৌল থাকেই। তাহলে দেখো আমরা যদি বলি এখানে হচ্ছে 1 নম্বর মৌল, এখানে হচ্ছে 2 নম্বর,
3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এইরকম করে তো পর্যায় সারণীতে মৌলগুলো সাজানো থাকে। তাহলে দেখো এই পর্যায় সারণীতে আমি যদি বলি যে পর্যায় সারণীর মধ্যে এই 2 নম্বর মৌলের বা 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, ধরে নিলাম যে 6 নম্বর মৌলের আইসোটোপ কল্পনা করতেছি। তাহলে এই 6 নম্বর মৌলের যদি আইসোটোপের জন্য আলাদা আলাদা পজিশন সৃষ্টি করি, তাহলে কি পর্যায় সারণীটা কি আমাদের কাছে খুবই হেল্পফুল হবে? অবশ্যই হেল্পফুল হবে না। অর্থাৎ পর্যায় সারণীটিকে মনে রাখার জন্য যে 6 নম্বরে যে আইসোটোপগুলো আছে এই অবস্থান দ্বারাই ওই 6 নম্বরের যে তোমার আইসোটোপগুলো আছে এইগুলো এখানে নির্দেশিত হয়। অর্থাৎ আমরা যখন এটা প্রপার্টি অ্যানালাইসিস করব তখন দেখব যে 6 নম্বরের মধ্যে যতগুলো প্রপার্টি আছে এবং এই আইসোটোপগুলো এর অবস্থান পর্যায় সারণীতেই হয়ে থাকে। তারপরে তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, এটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য ছিল। 3 নম্বর যে পর্যায় সারণীতেই এর অবস্থান নির্দেশিত হয়, পর্যায় সারণীতেই। তো এখন 4 নম্বর দেখো, যে 4 নম্বর আমরা জানি যে কৃত্রিমভাবে বা প্রকৃতিতে প্রাপ্ত এখন পর্যন্ত মৌলের সংখ্যা হচ্ছে 111টি। এটা হচ্ছে ইউপ্যাক কর্তৃক যে মানটা প্রকাশ করা হয়েছে যে 111টা মৌলের ক্ষেত্রে কৃত্রিমভাবে আমরা আইসোটোপ তৈরি করতে সক্ষম হয়েছি। এখন কথা হচ্ছে আইসোটোপের সংখ্যা কতটি? তাহলে এই 111টি মৌলের ক্ষেত্রে আমরা কনসিডার করব। পরবর্তীতে 2016 সালে আরও 4টি মৌল আবিষ্কৃত হয়েছে, সেটা হচ্ছে পর্যায় সারণী মৌলের সাথে সংযুক্ত হয়েছে, কিন্তু এর কোনো তথ্য আমরা এখনও পাইনি যে আসলে এটার সাথে ইনক্লুড করব। তো আমরা জেনে রাখি যে 111টি মৌলের ক্ষেত্রে আমরা কৃত্রিমভাবে প্রাকৃতিকভাবে যে আইসোটোপগুলো পেয়ে থাকি এটা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে তোমরা জাস্ট 111টা মনে রাখো, যদি ইনক্লুড নতুন কোনো তথ্য আসে আমরা দিতে চেষ্টা করব। তারপরে দেখো 5 নম্বরের ক্ষেত্রে আমরা বলবো যে আসলে আইসোটোপের সংখ্যা কত। আমরা আইসোটোপ নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করলাম, যে আইসোটোপের মধ্যে মূল বিষয়টা কি। মূল বিষয়টা আমরা আইসোটোপ তো একটা সংখ্যার মাধ্যমে শেষ করতে পারতাম, তাহলে এতদূর পর্যন্ত আসার দরকার কী ছিল? এতদূর আসার পেছনে একটা কারণ হচ্ছে যে আইসোটোপের যে প্রপার্টিগুলো চেঞ্জ হয়, এই যে প্রপার্টিগুলোর কারণে আমরা এইগুলোর কাজে লাগে, সেটার ক্ষেত্রে আমরা চেষ্টা করলাম যে ব্যাখ্যা করার জন্য। সেটার ক্ষেত্রে আমরা জানি যে কৃত্রিমভাবে 1300টি আইসোটোপ। তাহলে সর্বমোট আইসোটোপের সংখ্যাটা হচ্ছে যে 1300টি। আমরা কৃত্রিমভাবে বা প্রাকৃতিকভাবে যে আইসোটোপগুলো পাই সবগুলো একত্রে মিলে যদি আমরা বলি তাহলে এর সংখ্যাটা হচ্ছে 1300টি। অর্থাৎ সর্বমোট এটাকে বলা হয় সর্বমোট আইসোটোপের সংখ্যা। সর্বমোট আইসোটোপের সংখ্যা কতটি? 1300টি। তাহলে এখানে আরেকটা তথ্য তোমাদের ইনক্লুড করে দেই, খুবই এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখো আইসোটোপ নেই কার? আইসোটোপ নেই, এক বাক্যে মনে রাখো, সোডিয়াম অ্যান্ড গোল্ড। অর্থাৎ এই দুটো মৌল ব্যতিরেকে যতগুলো মৌল আছে সবরেই কিন্তু কম বেশি আইসোটোপ আছে। তাহলে এমসিকিউর জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট এই দুটো মৌল। অর্থাৎ যদি বলে নিম্নের কোন মৌলটির আইসোটোপ নেই, তাহলে অবশ্যই তোমাকে দেখতে হবে যে সোডিয়াম আছে না গোল্ড আছে। তো সোডিয়াম গোল্ড যদি থাকে তাহলে তোমার অ্যান্সার পেয়ে গেলা যে আসলে কোনটার আইসোটোপ আছে আর কোনটার আইসোটোপ নেই। তাহলে আমরা আইসোটোপটা এখানে স্টপ করব। তাহলে দেখো আমরা আইসোটোপটা শেষ করতে পারলাম। এখন আমরা চলে যাব আইসোবারে। এখন দেখো আইসোবার কথাটার অর্থ কি? আইসোবার কথাটার অর্থ হচ্ছে যে সকল মৌলের ভর সংখ্যা সমান থাকবে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন থাকবে। এখন ভর সংখ্যার মধ্যে আমরা জানি, তোমাদের কিছুক্ষণ আগে আমি বলছি যে ভর সংখ্যাটা কি। ভর সংখ্যা A = আমরা লিখতে পারি প্রোটন প্লাস নিউটন। তো এই দুটা ক্রাইটেরিয়ার মধ্যে যুক্ত আছে, একটা হচ্ছে প্রোটন আর যোগ নিউটন। এই দুটো যদি আমরা সমান দেখাইতে পারি সেটাই হবে তার ভর সংখ্যা। তাহলে আমরা বলতেছি আইসোবারের ক্ষেত্রে এই জায়গাটা অনেকের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় মনে রাখা, যে আসলে ভর সংখ্যা বলবো, ভর সংখ্যার মধ্যে যদি আমরা ফির প্রোটন এবং নিউটন একটু সংখ্যার মধ্যে দিয়ে দিই তখন দেখা যায় যে প্রোটন এবং নিউটন বলতে যায় ওই সংখ্যাটাই ভুল করতেছে, সোজা সংখ্যা কিন্তু ভুল হয়ে যায়। তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো যে ভর সংখ্যা যার সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, এটা হচ্ছে আইসোবার। কিন্তু তুমি যদি অন্যভাবে ডিফাইন করো যে সকল মৌলের প্রোটন এবং নিউটনের সমষ্টি সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, অর্থাৎ প্রোটন এবং নিউটনের সমষ্টি সমান হবে, এটা হচ্ছে সমান, কিন্তু এর মধ্যে একটা প্রপার্টি থাকবে, এইটা হচ্ছে ভিন্ন হবে। অর্থাৎ প্রোটন নিউটনের যোগফল সবসময় সমান হবে কিন্তু প্রোটন এবং নিউটনের মধ্যে যে প্রোটনটা আছে এটা সবসময় ভিন্ন রকম হবে, এইটাকে আমরা বলবো আইসোবার। এখন কথা হচ্ছে আইসোবার কীভাবে দেখবো? দেখো এক্সাম্পল যদি আমরা বলি, এক্সাম্পল হচ্ছে কপার এবং জিঙ্ক। কপার হচ্ছে 29 নম্বর মৌল, এর ভর হচ্ছে 64 একক। এটা হচ্ছে 30 নম্বর মৌল, এর ভর হচ্ছে 64 একক। তাহলে দেখো একটাতে আমরা এইখানেও 64 আছে, এইখানেও 64 আছে। যদি আমরা ভর সংখ্যা বলি A = প্রোটন প্লাস নিউটন, তাহলে দুইটার ক্ষেত্রে যদি আমরা বলি কপারের ক্ষেত্রে কি? কপারের ক্ষেত্রে হচ্ছে 29 প্রোটন আর নিউটন হচ্ছে 64 মিলে দিয়ে কত? তাহলে এখানে হচ্ছে 29 থেকে 64 বিয়োগ করলে হচ্ছে এখানে হচ্ছে 35
35 আগে 30, 30 30 60 64। তাহলে দেখো এখানে কিন্তু এই নিউটনের মানটা হচ্ছে 35 আর প্রোটনের মানটা হচ্ছে 29। অনুরূপভাবে দেখো প্রোটনটা চেঞ্জ হয়ে গেছে, 30 হয়ে গেছে। তাহলে 30 মানে কি, এটা হচ্ছে প্রোটন। আর নিউটনটা কত, নিউটন এখানে 34। তাহলে প্রোটন এবং নিউটনের মোট সমষ্টি কিন্তু 64 64 হয়ে যাচ্ছে, কিন্তু ভিন্ন কোথায়, প্রোটন সংখ্যাটা ভিন্ন। এই প্রোটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে আমরা বলি এটাকে আইসোবার। তো এখানে আমরা একটা এক্সাম্পল প্রয়োগ করলাম, এরকম হাজারো এক্সাম্পল তোমরা ক্রিয়েট করে করতে পারবে, কিন্তু তোমার বেসিক সেন্সটা মনে রাখতে হবে কোথায়, যে আসলে এখানে প্রোটন অবশ্যই ভিন্ন হবে। দ্যাট মিনস এখানে এই যে ভর সংখ্যাটা, এই ভর সংখ্যাটা সবসময় ইকুয়াল থাকবে। তো এটা তোমরা মনে রেখো। এখন আমরা আইসোবার থেকে আমরা আইসোটোনে যাব। আইসোটোন, আইসোটোন। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে আইসোটোনটা কি। আইসোটোনটা হচ্ছে যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, যে সকল মৌলে। তাহলে আইসোটোনটা আমরা নির্দেশিত করি, যেমন আমরা যদি বলি হাইড্রোজেন 1 3, হিলিয়াম 2 4। তাহলে দেখো যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান কিন্তু এই প্রোটন এবং হচ্ছে তোমার হচ্ছে নিউট্রন সংখ্যা প্রোটন এবং ভর সংখ্যা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে জেড, এবং এদের যে মধ্যবর্তী যে মাইনাস মান সেটা হচ্ছে তোমার নিউটন সংখ্যা। তাহলে দেখো আমরা এই প্রপার্টি থেকে, অর্থাৎ আমরা একটা সংকেত থেকে খুব সহজভাবে আমরা এটা পরিষ্কার করতে পারি যে আসলে আইসোটোনটা কোনটা। তাহলে দেখো আইসোটোনের ক্ষেত্রে জেডটা হচ্ছে সমান, জেডটা হচ্ছে ভিন্ন, প্রোটন হচ্ছে ভিন্ন, একটার 1 একটার হচ্ছে 2, আর ভর সংখ্যা দেখো 3 এবং 4। কিন্তু আমার মূলত মিলাইতে হবে কি, মূলত মিলাইতে হবে নিউটন সংখ্যাটা সমান আছে কিনা। তাহলে দেখো এইটার মধ্যে যদি আমরা বিয়োগ করি যে 3 থেকে 1 গেলে কত 2, আবার 4 থেকে 2 গেলে 2, তাহলে এটা কিন্তু পরস্পরের আইসোটোন। অর্থাৎ আমরা বলতে পারবো যে আসলে আইসোটোন কি, যাদের মধ্যে হচ্ছে বিয়োগ করলে নিউটনের মানটা সমান থাকে সেটা হচ্ছে আইসোটোন। তাহলে আমরা বলতে পারলাম যে অর্থাৎ আইসোটোন কাকে, যে সকল মৌলের প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা সমান, সেটাকে আমরা বলবো পরস্পরের আইসোটোন। তাহলে আইসোটোন এভাবে তোমরা মনে রাখতে পারো। এবং এরকম প্রশ্ন আসে আসলে নিম্নের কোন যুগলটি হচ্ছে পরস্পরের আইসোটোন, কোন যুগলটি পরস্পরের আইসোটোপ, কোন যুগলটি পরস্পরের আইসোবার। তাহলে আমরা এটা সহজভাবে ব্যাখ্যা করতে পারবো। এখন দেখো আমরা আইসোটোনের পরে চলে আসব আপেক্ষিক ভর। আইসোবার এবং আইসোটোন শেষ, আমরা আপেক্ষিক পারমাণবিক ভরে আসব। পারমাণবিক, দেখো আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে আমরা যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করবো সেটা এখন তোমরা লক্ষ্য করো। দেখো আপেক্ষিক পারমাণবিক ভরটা কিন্তু আসলে একটা বেসিক সেন্সের বিষয়। এটা কিন্তু অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা যদি বিষয়টা খেয়াল করো এবং লক্ষ্য করো তাহলে তোমাদের কাছে অনেকটা ইজি মনে হবে এখন। তাহলে দেখো আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা কীভাবে ব্যাখ্যা করব। তোমরা জানো যে পরমাণুর যে ভর আছে এটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র মানের ভর, অনেক ক্ষুদ্র, বিশাল। তোমরা যদি কল্পনা করো দেখবা যে সামনে অনেকগুলো শূন্যর পরে এরকম শূন্য চলতেই থাকে, 0.000000, তারপরে একটা থাকলো, এটাকে বলে পাওয়ার হিসেবে শূন্যগুলো থেকে যায়। তাহলে এই যে ক্ষুদ্র একটা মান, এটাকে বলো তো যে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা অন্য কিছু দ্বারা এটাকে মডিফাই করা বা কোয়ান্টিফাই করা যাবে কি? আসলে কিন্তু এটা কোয়ান্টিফাই করা কিন্তু অনেক ডিফিকাল্ট ব্যাপার। অর্থাৎ ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা আমরা কিন্তু এটা পরীক্ষিত করতে পারি না। তাহলে এই যে পরীক্ষিত যদি মান করতে না পারি, তাহলে আমাদের করতে হবে কি, আপেক্ষিক পারমাণবিক ভর কথাটার অর্থ হচ্ছে কাউকে সঙ্গী করে নেওয়া, অর্থাৎ কাউকে সঙ্গ করে নেওয়া, অর্থাৎ যাকে আমরা সম্বল করে এই মানগুলোকে ক্যালকুলেট করব, সেটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এখন বলা হচ্ছে যে আসলে আমরা ক্যালকুলেট করব কিভাবে। তোমাদের একটা ট্রিক্স দেই, এখানে দেখো আমরা যখন বলি যে পরমাণুর ভরটা কিভাবে বের করে, পরমাণুর ভর এখন তোমরা এখান থেকে তোমরা নিশ্চিন্তে এখন আইডেন্টিফাই করতে পারবো। অনেক সময় এমসিকিউ আসে যে হাইড্রোজেন পরমাণুর ভর কত, কার্বন পরমাণুর ভর কত, অথবা অক্সিজেন পরমাণুর ভর কত। তাহলে যতই পরমাণুর ভর আসুক না কেন, তোমরা যদি এই সূত্রটা মনে রাখো, এখান থেকে তোমরা পরমাণুর ভরগুলো খুব সহজে ক্যালকুলেট করতে পারবে। সেটা হচ্ছে কি, পরমাণু হচ্ছে আণবিক ভর, নিচে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যাকে এন এর দ্বারা প্রকাশ করি আমরা। অর্থাৎ এই দুটাকে যদি তুমি ক্যালকুলেট করো ক্যালকুলেটর দ্বারা যদি করো, তাহলে তোমরা দেখতে পারবা এটাকে হচ্ছে আণবিক ভরকে সোডিয়াম এন এর দ্বারা ভাগ করলে আমরা পরমাণুর ভর পাবো। যেমন একটা এক্সাম্পল নেই ক্যালকুলেটরে নিতে গেলে, যেমন আমরা যদি বলি যে কার্বনের ভর কত, একটা পরমাণু, এই কার্বন পরমাণুর যদি ভর পাই তাহলে সেটা কি। তাহলে ক্যালকুলেটর আমার এখানে, আমি একটু খুঁজতে দেখি ক্যালকুলেটরটা পাওয়া যায় কি না। তাহলে দেখি এখানে হচ্ছে
কার্বন দিলাম, কার্বনের আণবিক ভর কত 12, আর হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.022 গুণ 10⁻23। এটা হচ্ছে তার অ্যাভোগাড্রোর সংখ্যার মান। তাহলে এটা হচ্ছে গ্রাম। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, তোমরা দেখবা ক্যালকুলেটর নিয়ে যদি এই ক্যালকুলেটর এই মানটা দ্বারা করো, যে কোনো মৌলের ক্ষেত্রে এই পরমাণুর যে ভরটা, সেই পরমাণুর ভর তুমি পেয়ে যাবা। এটা মেবি পাও 1.9924 গুণন 10⁻23 গ্রাম। অর্থাৎ আমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারলাম না, তোমরা ক্যালকুলেটর নিয়ে এটাকে চেক করে দেখবা যে অন্যগুলোর ক্ষেত্রে সম্ভব কিনা। তাহলে দেখো তো এখানে তো 10⁻23 গ্রাম আছে, 10⁻1.9924 গুণ 10⁻23 গ্রাম। তার মানে কি এখানে 22টা শূন্য, 0 পয়েন্টের পরে 22টা শূন্য, তারপরে 1 আছে। তাহলে দেখো এই 22টা শূন্যর পরে যদি 1 থাকে, তাহলে এই মানটা কত ক্ষুদ্র। এই ক্ষুদ্র মানটাকে কি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ বা অন্য কিছু দ্বারা ডিটারমাইন করা পসিবল? তাহলে এটা কিন্তু পসিবল না। তাহলে এটার মধ্যে একটা রিলেটিভ মান ধরা হয়, যে রিলেটিভ মানটাকে কাউন্ট করে আমরা কি করি, এই পরমাণুর ভরগুলো বের করতে পারি। সেই রিলেটিভ মান হিসেবে কাউন্ট করা হয় হাইড্রোজেন পরমাণুর ভরকে। এবং আমরা দেখি, তাহলে এখন এতটুকু আমরা বলতে পারি, অর্থাৎ যাকে অবলম্বন করে কোনো কিছুর পরমাণুর ভর নির্ণয় করা হয় বা আপেক্ষিক পারমাণবিক ভর, আণবিক ভর নির্ণয় করা হয়, সেটাকে বলা আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর কি, যে যাকে অবলম্বন করে যে আণবিক ভর নির্ণয় করা হয়, সেটাকে বলা আপেক্ষিক পারমাণবিক ভর। এখন সেটা হতে পারে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এখন কথা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কোনটা ব্যবহৃত হবে, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। দেখো, ইউপ্যাক 1961 সালে IUPAC, ইউপ্যাক কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অর্থাৎ এটা একটা সংস্থা, রসায়নবিদদের জন্য একটা সংস্থা। এই সংস্থা থেকে যে কোনো জার্নাল প্রকাশিত হয় এবং এইটা থেকে অনুমোদিত করতে হয়। তখন দেখা যায় যে আপেক্ষিক যে পারমাণবিক ভর আছে, এখানে 3টে স্কেল মূলত ব্যবহৃত হয়। সেই 3টে স্কেল কি, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, 2 নম্বর হচ্ছে অক্সিজেন স্কেল, 3 নম্বর হচ্ছে কার্বন স্কেল। এখন কথা হচ্ছে এই 3টে স্কেলের ক্ষেত্রে আমরা পরিচিত কিনা। এখন দেখো, এই 3টে স্কেল আমরা শুধুমাত্র মনে রাখবো যে হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল এবং কার্বন স্কেল নামে 3টে স্কেল আছে, যে 3টে স্কেলের মাধ্যমে আপেক্ষিক পারমাণবিক ভর ডিটারমাইন করা হয়। তাহলে এখন আমরা দেখবো যে আসলে এই 3টার মধ্যে কোনটা করা হয়। মূলত রসায়নবিদরা যে সম্মেলনে উপস্থিত ছিলেন, তারা সবচেয়ে বেশি পছন্দ করেন কার্বন স্কেলটাকে। এই কার্বন স্কেলটাকে পছন্দ করার কারণে এই কার্বন স্কেল থেকে আমরা কি করতে পারি, এটাকে ডিফাইন করতে পারি যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়। জানার চেষ্টা করতেছিলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে। সেখানে আমরা বলছিলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর জানার পরে আমরা বলছিলাম যে 1961 সালে ইউপ্যাক কর্তৃক যে নিয়ম প্রবর্তিত হয়, সেখানে 3টে স্কেল নিয়ে মূলত আলোচনা করা হয়। সেই 3টে স্কেলের নাম ছিল, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, একটা হচ্ছে অক্সিজেন স্কেল, একটা হচ্ছে কার্বন স্কেল। কিন্তু বিজ্ঞানীদের সমর্থনে যে স্কেলটা এখন ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে কার্বন স্কেল। আমি কার্বন স্কেল অনুসারে আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয়, সেটা এখন বলার চেষ্টা করতেছি। দেখো, কার্বন স্কেল অনুসারে, কার্বন স্কেল এটা অনুসারে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু লেখা যায় মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর গুণন 1/12 অংশ। অর্থাৎ কার্বন স্কেল অনুসারে আমরা সেইটাকে মৌলের পারমাণবিক ভর বলবো। সেখানে কি মৌলের একটি পারমাণবিক ভর কার্বন 12 আইসোটোপ এর একটি পরমাণুর ভরের তুলনায় 12 এর 1/1 কত ভারী, সেটাই হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন কথা হচ্ছে, যদি আমরা কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব। যদি আমরা একটা এক্সাম্পল নেই, যে আসলে এই সূত্রটাতে আমরা অক্সিজেনের মান বের করব, যে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত। তাহলে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য মৌলের একটি পরমাণুর ভর লাগবে। এখন মৌলের একটি পরমাণুর ভর কোথা থেকে পাবো? মৌলের একটি পরমাণুর ভরকে আমরা মুখস্থ করব? তাহলে দেখো, মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা জেনে আসছি যে এখানে যদি অক্সিজেন হয়, তাহলে হচ্ছে 2.6560 গুণ 10⁻23। এটা হচ্ছে তোমার যদি অক্সিজেন ধরি, অক্সিজেনের একটি পরমাণুর ভর, ভাগ আমরা জানি কার্বন 12 এর আইসোটোপের একটা পরমাণুর ভর কত, 1.9924 গুণন 10⁻23। এটা হচ্ছে গ্রাম।
এটা হচ্ছে একটা পরমাণুর ভর গ্রাম, তাহলে উপরে চলে যাবে এটা হচ্ছে 12, তাহলে এটা গ্রাম, তাহলে গ্রাম গ্রাম চলে গেলে এখানে আসবে 15.99 সামথিং আরও, তাহলে এটাকে ইকুইভ্যালেন্ট লেখা যায় 16। তাহলে অক্সিজেনের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16। এখন কথা হচ্ছে যে আমরা এই মানটা কোথা থেকে পেলাম, 2.6560 গুণ 10⁻23 আর 1.9924 গুণ 10⁻23 আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই বের করতে পারি। সেটা কি, আমরা কিছুক্ষণ আগে আমরা জেনে আসছি যে পরমাণুর ভর ইকুয়াল টু আণবিক ভর নিচে হচ্ছে Na অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে আমরা যদি অক্সিজেনের ধরি, তাহলে অক্সিজেনের হচ্ছে তোমার আণবিক ভর হচ্ছে তোমার 16 ভাগ, এখানে যদি আমরা দিই N এর মান 6.022 গুণন 10⁻23, তাহলে আমরা মূল মানটা পেয়ে যাচ্ছি 2.6560 গুণন 10⁻23। তাহলে এই মানটা এখানে বসাই দিলাম। অনুরূপভাবে আমরা কার্বনের মানটা এখানে বসাবো গুণন 12। এখন কথা হচ্ছে কার্বনের মান ওখানে কেন বসাবো, আমরা বলছি যে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরকে আমরা ফিক্সড ধরছি, অর্থাৎ যাকে ফিক্সড ধরে অন্য কিছু কল্পনা করা হয় সেটাই তো আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর এইভাবে ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা এখন মুছাই দেই, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আপেক্ষিক পারমাণবিক ভরের পরে আমরা আসবো AMU এককে। AMU এর পূর্ণরূপ কি, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এই AMU আবার সংজ্ঞা আছে অনেক সময় যে বলে যে AMU কাকে বলে। তাহলে AMU যদি কাকে বলে সেটাকে ডিফাইন করতে চাই, তাহলে আমরা বলবো একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশকে AMU বলে বা 1 AMU বলে, অ্যাটমিক মাস ইউনিট। অর্থাৎ আমরা যে ব্যবহারটা করছিলাম এইখানে, যে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের নিচের যে অংশটা ব্যবহার করছি, যে একটি কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভর ওই তুলনায় 1/12 অংশের তুলনায় কত গুণ ভারী, এই এতটুকু অংশটাকে আমরা বলবো একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশকে আমরা AMU বলতে পারবো। এখন কথা হচ্ছে AMU একক একটা নির্দিষ্ট মান আছে, সেটা আমরা কীভাবে বের করব। দেখো AMU আমরা যেহেতু একটা নির্দিষ্ট মান পাই, তাহলে AMU এককে আমরা জানি যে তোমার হলো 12 গ্রাম কার্বনে একটি কার্বন পরমাণুর ভর কত, ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে একটি পরমাণু কেন 12 গ্রাম, এটা তো আণবিক ভর 12 গ্রাম, আমরা কীভাবে শিখলাম, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয়। মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের পরমাণুর ভর একটা, তাহলে তো ওইখানে ক্যালকুলেট করলে অবশ্যই আমরা যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পেতে সক্ষম। তাহলে তোমরা যদি নিয়মটা বুঝে থাকো, তাহলে কার্বনের একটি কার্বনের পরমাণুর ভরটা কত হবে, আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে 12 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি কার্বনের পরমাণুর ভরটা হচ্ছে 12 গ্রাম। তাহলে দেখো এখানে যদি 12 গ্রাম হয় কার্বনের একটি পরমাণু ভর, তাহলে এত সংখ্যক পরমাণুর ভর কত হবে, 6.022 গুণ 10⁻23 পরমাণুর ভর কত হবে। তাহলে 12/6.022 গুণ 10⁻23 সংখ্যক, তাহলে এইটা হচ্ছে তার একটা মান। তাহলে এই একটা কার্বনের পরমাণুর সংখ্যা থাকে, পরমাণুর ভর থেকে 12 গ্রাম, তাহলে এত সংখ্যা কতগুলো থাকবে, তাহলে 12 ভাগ এত, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা জানি AMU এককটা কি, AMU একক হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভর নিচে হচ্ছে তোমার হচ্ছে 12। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে তোমরা মান পেয়ে যাবা। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, কার্বন 12 আইসোটোপের ভর এটা আমরা পাইলাম হচ্ছে 12 ভাগ 6.022 গুণ 10⁻23, আর নিচে তো 12ই ছিল, তাহলে 12, এই 12 আর এই 12 যদি কেটে যায় তাহলে আসে 1 ভাগ 6.022 কোনো 10⁻23। এটাকে আমরা যদি করি তাহলে 1.6605 কোনো 10⁻24 গ্রাম আসবে। অর্থাৎ ক্যালকুলেশনে যদি আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি যে 1 ভাগ নিচের সংখ্যাটা যে 6.022 গুণ 10⁻23, তাহলে আমরা দেখব যে এখানে মানটা আসছে 1.6605 গুণ 10⁻24 গ্রাম। তাহলে আমরা এখান থেকে আমরা অ্যাটমিক মাস ইউনিটের ক্ষেত্রে আমরা যে মানটা সেটা আমরা পেয়ে গেলাম যে অ্যাটমিক মাস ইউনিট থেকে কিভাবে এটা করতে হয়। এমন কথা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট আমরা কেন জানবো, অ্যাটমিক মাস ইউনিট জানার কারণ হচ্ছে আমরা একটা জেনে আসছি যে পরমাণুর ভর আণবিক ভর গুণন Na, এটা দ্বারা বের করা যায়। আরেকটা হচ্ছে যে তোমার পরমাণুর ভর যদি আরেকটা অপশনে তুমি বের করতে চাও সেটা হচ্ছে কি এইভাবে করা যায়, পরমাণুর ভর ইকুয়াল টু মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, মৌলের আপেক্ষিক
পারমাণবিক ভর গুণন এই যে এএমইউ এককে যে মানটা আসলো 1.6605 গুণন 10⁻24 গ্রাম, এটাকে যদি গুণ করো তাহলে তুমি যে কোনো মৌলের পরমাণুর ভরটা আবার রিনিউ করে দেখবা যে এখানে যে মানটা আসবে এইটাতে যে মানটা আসবে এইটাতে একই মান আসবে। তাহলে আমরা দুই পদ্ধতিতে এএমইউ একক অ্যাপ্লাই করতে পারি এবং পরমাণুর ভর এটা করতেও আমরা ব্যবহার করে আমরা পরমাণুর ভর সহজে নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখাইতে পারলাম যে আসলে পরমাণুর ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা একটা শর্ট ব্রিফ দিলাম, সেখান থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে আমাদের এই কাজটা করা সার্থক বলে আমরা মনে করব। তাহলে দেখো এখন আমরা আসবো যে আসলে এখানে এএমইউ শেষ, এখন আমরা আসবো আইসোটোপের আপেক্ষিক প্রাচুর্যতা। আইসোটোপের আপেক্ষিক প্রাচুর্যতা। তাহলে দেখো আইসোটোপের আপেক্ষিক প্রাচুর্যতা বলতে আমরা কি বুঝি? প্রকৃতিতে মনে করো অনেক জিনিসই তো থাকে, কারণ কারো পরিমাণ বেশি থাকে, কারো পরিমাণ কম থাকে। তাহলে আমরা যে আইসোটোপগুলো নিয়ে আলোচনা করতেছি সেই আইসোটোপের কিন্তু আপেক্ষিক প্রাচুর্যতার পরিমাণ বলতে বোঝানো হচ্ছে প্রকৃতিতে তার অ্যাবান্ডেন্সটা কতটুকু, অর্থাৎ তার প্রাপ্তিটা কতটুকু, আমরা কতটুকু পাই। তাহলে এই আইসোটোপগুলো পাওয়ার ক্ষেত্রে একটু প্রাচুর্যের ভিন্নতা আছে, যার কারণে এই আপেক্ষিক প্রাচুর্যতা নিয়ে আলোচনা করা হয়। এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম তোমাদের যেমন মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা যদি এই পার্টটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হয় তাহলে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা। তো আমরা এখন দেখাতে চেষ্টা করবো আইসোটোপের আপেক্ষিক প্রাচুর্যতা কীভাবে নির্ণয় করা যায়। তাহলে দেখো আমরা যদি ধরি যে আইসোটোপের M1 M2 M3 এটা হচ্ছে আইসোটোপের আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর। আইসোটোপের আপেক্ষিক আণবিক ভর, অর্থাৎ আমি এটা দ্বারা বোঝাচ্ছি যে আইসোটোপের আপেক্ষিক আণবিক ভর যদি M1 M2 M3 ধরে নাও এবং A% B% অ্যান্ড C% যদি ধরে নাও আপেক্ষিক প্রাচুর্যতার পরিমাণ, আপেক্ষিক প্রাচুর্যতার পরিমাণ। তাহলে আমরা কি ধরলাম? M1 M2 M3 আইসোটোপের আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ আপেক্ষিক আণবিক ভর না, আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ M1 M2 M3 হচ্ছে আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ আমরা তার ভরটা কতটুকু সেটা আমরা দেখব। আর A% B% C% দ্বারা বোঝানো হচ্ছে যে আপেক্ষিক প্রাচুর্যতার পরিমাণটা কতটুকু ছিল। তাহলে এটাকে আমরা যদি একটা রিলেশন দাঁড় করাই, সেই রিলেশনের ক্ষেত্রে আমরা দেখব যদি আমরা বলি যে একটা সিস্টেমের মধ্যে 100টা অণু আছে, এই 100টা অণুর মধ্যে আমরা কাউন্ট করব, কারণ পার্সেন্ট বলতে আমরা কি বুঝি? শতকরাতে যেমন 100কে একক ধরা হয়, অর্থাৎ 100কে ধরে কাজগুলো করানো হয়, সেরকম এই পার্সেন্ট আছে। এই পার্সেন্টটা বলবো যে আমরা সেই মৌলের গড় আণবিক ভরটা কত হবে। মৌলের গড় পারমাণবিক ভর, মৌলের গড় পারমাণবিক ভর। আমরা আইসোটোপের আপেক্ষিক প্রাচুর্যতা শিখতেছি, সেখানে কি আছে বিভিন্ন ক্যাটাগরির মান দেওয়া আছে, সেই মানগুলো থেকে আমরা আইসোটোপের যে মানগুলো থাকবে সেটা ক্যালকুলেট করে মৌলের গড় মানটা বের করব। তাহলে এই গড় মানটা বের করার জন্য তাহলে আমরা এই তথ্যগুলো লাগবে। তাহলে এই তথ্যগুলোর ক্ষেত্রে আমরা কি করব যে যদি থাকে এ এর জন্য M1 হয় তাহলে AM1, যদি B এর জন্য M2 হয় তাহলে BM2, C এর জন্য M3, তাহলে ভাগ 100। অর্থাৎ যেহেতু আমরা 100-র মধ্যে কল্পনা করছি যে 100টা অণুর মধ্যে গড় পারমাণবিক ভরটা কতটুকু হবে, তাহলে আমরা A এর জন্য A%-এর সাথে তার আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভরটা গুণন করব, B এর সাথে M2, C এর সাথে M3 দিয়ে 100 দ্বারা ভাগ করব। তাহলে এখান থেকে আমরা করতে পারবো আপেক্ষিক পারমাণবিক ভর। এখন দেখো এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। যেমন আমরা যদি ধরে নেই অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, অক্সিজেন, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 18। তাহলে 16, 16, 17, 18। এখন কথা হচ্ছে কোথায় ভুল লিখছি। তাহলে দেখো অক্সিজেনের তো প্রোটন সংখ্যা সমান, তাহলে অক্সিজেন কত? 8, 8, 8। তাহলে দেখো অক্সিজেন 8, পারমাণবিক সংখ্যা 8 এবং তার দেখো ভর সংখ্যা একটা হচ্ছে 16, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 18। এগুলো বলা হয় আইসোটোপ অক্সিজেনের। এদের আপেক্ষিক প্রাচুর্যতার পরিমাণ আছে, সেটা কত পার্সেন্ট? দেখো এটার ক্ষেত্রে আপেক্ষিক প্রাচুর্যতার পরিমাণ যেটা থাকবে, আপেক্ষিক প্রাচুর্যতার পরিমাণ, এটাকে আমরা বলতেছি আপেক্ষিক প্রাচুর্যতার পরিমাণ, সেটা কত? 99.76%, 0.034%, এটা হচ্ছে 0.204%। সবগুলো ক্যালকুলেট করে দেখো 100 আসবে।
অর্থাৎ এইটা যোগ করো, এইটা যোগ করো, এইটা যোগ করো, এরকম। এখন কথা হচ্ছে আমাদেরকে এই মানগুলো মুখস্থ রাখতে হবে। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তোমাদের বইও থাকতে পারে কার্বনের মান থাকতে পারে এবং ক্লোরিনের মান থাকতে পারে এবং অক্সিজেনের। যদি মনে রাখো তাহলে অনেক সময় দেখা যায় যে অঙ্কটা করতে সোজা হয়ে যায়। অর্থাৎ কোনো ক্ষেত্রে বললো যে তোমার এই প্রকৃতিতে অক্সিজেন 18-এর অ্যাবান্ডেন্স কত, অর্থাৎ প্রাচুর্যতা কত, তখন তোমার এই তথ্যটা লাগতেছে। আর বিশেষভাবে মনে রাখার কোনো দরকার নেই, কারণ আমরা যখন অঙ্ক করবো তখন এই তথ্যগুলো দেয়াই থাকবে। তাহলে দেখো এই তথ্যগুলো আমরা কীভাবে ক্যালকুলেট করবো। তাহলে আমরা জানি যে এটা তার হচ্ছে মাঝ নাম্বার, তাহলে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3 পেয়ে গেলাম। তাহলে M1 M2 M3 যদি পেয়ে যায় তাহলে আমরা কি পাইলাম, M1 পাইছি, M2 পাইছি, M3 পাইছি। তাহলে দরকার ABC। তাহলে এর মধ্যে কি ছিল, A হচ্ছে এটা, B হচ্ছে এটা, C হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে ABC, গুণন করে দেবো পার্সেন্টের জন্য 100 দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমরা মোট মানটা পেয়ে যাবো আসলে কত আসবে। তাহলে অক্সিজেনের জন্য দেখবা যে 16 মান পেয়ে গেছো তুমি। তাহলে এটা তো অনেক কঠিন না। তাহলে দেখা যাচ্ছে আইসোটোপের আপেক্ষিক প্রাচুর্যতার পরিমাণ যত রকমের কোশ্চেন থাক না কেন, এরকম পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তাহলে আমরা সহজে এই সূত্রটা ফেলে আমরা আপেক্ষিক প্রাচুর্যতার পরিমাণ নির্ণয় করতে পারি। এখন দেখো আমরা কনভারসেশনসে আসবো। কালকে আমরা বলেছিলাম যে একটা কনভারসেশন আছে, সেটা হচ্ছে কি আমরা বলছিলাম যে 1.6 গুণন 10⁻19 কুলম্ব। আমরা বলছিলাম যে ESU এককে কীভাবে পরিণত করতে হয়, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে কীভাবে পরিণত করতে হয়। তাহলে তোমরা একটা সম্পর্ক জেনে রাখো যে আমরা জানি 10 কুলম্ব ইকুয়াল টু 1 EMU। তাহলে আমরা কি বললাম, 10 কুলম্বকে বলতে পারি কার সমান 1 EMU, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আমরা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এখানে আলোকপাত করি নাই, কারণ আমাদের দরকার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, কিন্তু আমাদের পরিবর্তন করে নিয়ে আসতে হবে। তাহলে 10 কুলম্ব ইকুয়াল টু 1 EMU। তাহলে দেখো 1.6 গুণন 10⁻20 EMU, 10⁻20 EMU। এখন কথা হচ্ছে কেন এটা হবে, কারণ আমরা জানি কুলম্ব ইকুয়াল টু 1 কুলম্ব ইকুয়াল টু 1/10 হয়ে যায়। তাহলে আমরা জানি 1 কুলম্ব ইকুয়াল টু 1/10 EMU। তাহলে EMU যদি 10⁻1 হয় তাহলে এখানে যে আবার আসবে এসে 10⁻19 আছে, 10⁻1 এখানে যুক্ত হবে, তাহলে -19 আর -1, তাহলে -20, এই জন্য -20 হয়ে গেছে EMU। আবার আমরা জানি আরেকটা সম্পর্ক আছে 1 EMU ইকুয়াল টু 3 গুণন 10⁻10 ESU। তাহলে এখন দেখো আমরা যদি এটা করি তাহলে এই EMU আমরা 1 EMU এককে এটাকে কনভার্ট করলাম, অর্থাৎ কুলম্ব থেকে আমরা EMU এককে আসলাম, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আমাদের দরকার কি ESU, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আসতে গেলে আমাদের কি কাজ করতে হবে। তাহলে দেখো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আসতে গেলে 1 EMU ইকুয়াল টু সম্পর্ক হচ্ছে 3 গুণন 10⁻10 ESU। তাহলে আমরা এখানে দাও 1.6 গুণন 10⁻20 গুণন 3 গুণন 10⁻10 ESU। তাহলে আমরা পাবো এখানে আমরা পাবো 4.8 গুণন 10 4.8 × 10⁻10 ESU। এখন কথা হচ্ছে এইখানে 10 পাওয়ার আছে, এখানে 20, তাহলে 20 থেকে 10 গেলে তো এমনিতে 10 থাকে, তাহলে এখানে 10⁻10 আর 4.8, এই 3 আর এটাকে গুণ করলে আমরা পাই 4.8 × 10⁻10। তাহলে আমরা এই কনভারসেশনটাই কথাই কালকে বলছিলাম, অর্থাৎ যখন আমরা দেখাইছিলাম যে ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের যে স্থায়ী কণিকার মধ্যে একটা ছক দেখাইছিলাম, সেখানে আমরা বলছিলাম যে ইলেকট্রনের যে ভর, ইলেকট্রনের যে চার্জ আছে সেই চার্জটা হচ্ছে মাইনাস এবং তার মান এত, এবং এইটাও হচ্ছে মাইনাস। প্রোটনের যে চার্জ ধনাত্মক এবং তার মান হচ্ছে এত। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এই 4.8 × 10⁻10 ESU আমরা কালকে ব্যাখ্যা করতে চাইছিলাম, সেটা আমরা ব্যাখ্যা আজকে করলাম যে আসলে কীভাবে একক কনভারসেশন করে আমরা এখানে আসতে পারি। তো আশা করা যায় তোমরা হয়তো বুঝতে পারছো। তাহলে তোমরা এটাকে স্টাডি করতে থাকো, আমরা পরবর্তী ধারাবাহিক আলোচনার জন্য যেটা প্রয়োজন আমরা দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের সাথেই থাকো এবং ফিলোসফি পয়েন্টকে তোমরা সাবস্ক্রাইব করো, উপরে থাকে বেল আইকনকে ক্লিক করো এবং আমাদের নিত্য নতুন আপডেটের জন্য অপেক্ষা করো। সকলকে ধন্যবাদ।